ফজরের নামাজ পড়েই তারা শুরু করে মিথ্যা থেকে। এবং জিয়া পরিবার বিএনপি নিয়ে তাদের সারাদিন একই কাহিনী, একই কথা দেখবেন। তাদের সব নেতা কর্মী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত নেতা আছে, বিএনপিটা করেছে, খালেদা জিয়াটা করেছে, তারেক রহমান লুটপাট করেছে। আরে বাবা, লুটপাট করেছে, তোমরা তো 15-17 বছর ক্ষমতা, একটা প্রমাণ হাজির করো, একটা প্রমাণ হাজির করো। কেউ যদি চুরি করে তাহলে সেই সম্পদটা কারো না কারো কাছেও থাকবে, হয় যে চুরি করেছে তার কাছে থাকবে, নাহলে তার স্ত্রীর কাছে থাকবে, নাহলে তার বাবা মায়ের কাছে থাকবে, না শ্বশুর শাশুড়ির কাছে থাকবে, না শালা সম্বন্ধী তাদের কাছে থাকবে, আত্মীয় স্বজন নাহলে বন্ধু বান্ধবের কাছে থাকবে, কারো না কারো কাছে তো থাকবে। আমি যাকে চোর বলছি তার সম্পদ তো আমি কোথা থেকে বের করতে পারছি? তাহলে নিশ্চয়ই তার বাড়িটা আপনারা জানেন যে জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি। যে লোকটা জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিল, 9 মাস রণাঙ্গনে থেকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করলো, সেই লোকটার, এবং যাকে সাম্রাজ্যবাদী শক্তি আমাদের চিটাগাং সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করলো, তার স্মৃতি বিজড়িত সেই বাড়িটা রাতারাতি কেন ভাঙলো জানেন? তাদের একটা ধারণা ছিল যে এই বাড়ি ভাঙলে হয়তো এই বাড়ির আন্ডারগ্রাউন্ডে কিছু পাওয়া যাবে, কিছু পেয়েছে। কিন্তু আপনারা যারা এখানে মুরব্বী রয়েছেন, 75 সালে যখন শেখ মুজিবকে তৎকালীন তারই খুব ঘনিষ্ঠ খন্দকার মুস্তাক আহমদ তাদের এবং আওয়ামী লীগের আরও যারা তখন সেই সময় তার চারপাশে ছিল, তারা 15 আগস্ট নির্মমভাবে তাকে হত্যা করার পরের দিন খন্দকার মুস্তাকের নেতৃত্বে সরকার গঠিত হয়। তখন 32 নম্বরে শেখ মুজিবের লাশ পড়েই ছিল। এই শেখ মুজিবের মৃত্যুর পরে তার আজকে প্রধানমন্ত্রী এবং তার বোন তখন দেশের বাইরে অবস্থান করছে, কিন্তু তাদের যে সম্পদ, সেই সম্পদের যে তালিকা তখন প্রকাশ হয়েছিল, সেখানে কি পাওয়া যায়নি বলেন? সোনা দানা হীরা জহরত মুক্তা কোনো কিছু অভাব ছিল। এবং সেটা জিয়াউর রহমানের আমাদের শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসে, তখন তাকে কিন্তু জিয়াউর রহমান সব কিছু বুঝে। আর বেগম খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙে তখন কিছু পেয়েছে? পত্রপত্রিকায় দেখেছে সরকার কিছু প্রচার করতে পেরেছে? কার কিছু পায়? ওই পুরোনো দিনের ভাঙা খাট চৌকি এইগুলো যা মানে ফার্নিচার যা তাই ছিল, এর বাইরে কিছু ছিল না, কিছু পায়নি। এবং ব্যাংক ব্যালেন্স বলেন, বাংলাদেশের এই যে 56,000 বর্গ মাইলে কোনো কিছুই খুঁজে কিন্তু পায় নাই। কিন্তু আজকে দেখেন যে আপনাদের শেখ হাসিনা খুবই প্রিয় ভাজন, আওয়ামী লীগ সরকারের খুবই আস্থা ভাজন গোপালগঞ্জের মানুষ বেনজির আহমেদ, তিনি সারা জীবন চাকরি করে 1,92,00,000 টাকা বেতন পেয়েছে, বেতন ভাতা সহ। সেই ব্যক্তির আজকে কত সম্পদ পাওয়া যাচ্ছে না? প্রত্যেক দিনই তার সম্পদ চুরি করেছে, এখন বের হচ্ছে। কেউ যদি কিছু করে কারো নামে না কারো নামে তো আসবে। কালকে না পরশুদিন পত্রিকায় দেখলাম যে উনার যে ব্যক্তিগত চিকিৎসক, তার নামে উনি 250 বিঘা জমি কিনেছেন। আজকে দেখলাম যে শরীয়তপুর তার বোন নামে আরো 91 একর জমি পেয়েছে। এই যে ধারাবাহিকভাবে আসছে। আর আমি এটা বলছি এই কারণে, কেউ চুরি করলে কোথাও না কোথাও থাকবে এবং গোপন করার কোনো সুযোগ। জমি কিনলে, ফ্ল্যাট কিনুক, বাড়ি কিনুক, সোনা কিনুক, গয়না কিনুক, যাই করুক না থাকতে হবে তো। আমরা 111-এর সময় দেখেছি না যে অনেকের বাড়িতে মানে চালের ইসের মধ্যে, ড্রামের মধ্যে টাকা, বালিশের ভিতরে টাকা, বিছানার তলে টাকা, বাথরুমের টাকা, সিলিংয়ের উপরে টাকা দেখেছি না? আর কারো কারো ব্যাংকে পেয়েছে। জিয়াউর রহমানের পরিবারে তো আজ পর্যন্ত ওই কোথাও থেকে তো আপনারা এখন পর্যন্ত তো প্রমাণ করতে পারেন না। বরঞ্চ ক্ষমতার পরিবর্তন হবেই, তখন দেখবেন যে এই পরিবারের মানে দুর্নীতি বা তাদেরকে দায়ী করার জন্য, মানে কিছু একটা খুঁজে পাওয়ার জন্য যত টাকা খরচ করেছে
এটা অকল্প। সারা পৃথিবী তন্ন তন্ন করে তারা দেখেছে যে জিয়াউর রহমান বা তারেক রহমান, খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো বা তার সন্তানদের নামে কোথাও কিছু আছে, কোথাও তো কোনো কিছু নাই। থাকলে তো পাবে নাকি? আজকে বেনজির আহমেদেরটা কিভাবে পাচ্ছে, আব্দুল আজিজেরটা কিভাবে পাচ্ছে, আজকে যে তাদের এমপি যে আনোয়ারুল আজিম আনার সম্বন্ধে যে সমস্ত কথা শোনা যাচ্ছে, তার যে এত সম্পদ, সে মানে ছাত্র জীবনে কি ছিল, কত সম্পদের মালিক ছিল, এখন সে এমপি হওয়ার পরে কি হয়েছে, এগুলো তো সব মিডিয়াতে আসছে। আমি সেলিম রেজা হাবিব আপনাদের নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। আমি যদি কিছু করি সেটা আপনাদের চোখে পড়বে না? আমি যদি কিছু করে থাকি তাহলে সেটা আপনাদের চোখে তো পড়তেই হবে। তাহলে আমি যদি না করি আপনি বললেই হবে। আজকে এই যে উপজেলা নির্বাচন হলো, কত টাকা বিক্রি হয়েছে? চেয়ারম্যান যে হলো, কে কত টাকা কাকে দিচ্ছে আপনারা শোনেন না? হ্যাঁ হ্যাঁ, 2 কোটি। 2 কোটি কোটি বোঝেন? আমি যখন ছাত্র জীবন শেষ করে যেহেতু রাজনীতি করবো, ব্যবসার সাথে জড়িত হয়েছিলাম কিছুদিন। 86 সালে আমি ইউনিভার্সিটিতে বের হই। 86 থেকে 93 সাল পর্যন্ত আমি ঠিকাদারি কাজ করেছি, ব্যবসা করেছি। তো আমি একদিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুমে দরজা খুললাম, ঢুকলাম, দেখলাম যে উনি সহ ওনার ইঞ্জিনিয়াররা কয়েকজন বসে আছে এবং একটা লোক দাঁড়ায় আছে। তো আমি গেলাম, উনি বেল দিয়ে পিয়নকে বলে একটা চেয়ার নিয়ে এসেছে। চেয়ার নিয়ে একটা বসলাম, বসার পরে ওই লোকটার উপরে খুব রাগান। এক পর্যায়ে সে বলছে, এই বেটা, টাকার পর টাকা রেখে দেখছিস 10,000 টাকা কত কি হয় দেখা যায়। সেই সময় কথা বলছি 86-47 সালের কথা। 86-47 সালে তো 10,000 টাকা অনেক বড় ব্যাপার না। 2 কোটি টাকা, আসলে টাকার পর টাকা রাখলে কত হয় ভাই বলে? 2 কোটি টাকা। টাকার উপর যদি টাকার বান্ডিল আপনি সাজান, 100 বান্ডিলে যদি 1 লাখ টাকার বান্ডিল হয়, 200 বান্ডিল হবে। সে খাবার রাখছে, সে তো অনেক বড় উৎসব হবে না। আর যদি এটা 50 টাকার বান্ডিল হয়, অথবা যদি 20 টাকার বান্ডিল হয়, অথবা 10 টাকার যদি বান্ডিল হয়, এ কাজিটা টাকি হলাম যায়, ছায়া দেওয়া যাবে ওই টাকায়। 2 কোটি টাকা কত বান্ডিল হবে সব করে? একটা বান্ডিল যদি 6 ইঞ্চি লম্বা হয় আর 3 ইঞ্চি চড়া, 4 ইঞ্চি চড়া হয়, কত হবে? তাই এই টাকাও তার কাছে কোনো টাকা না। যারা চেয়ারম্যানই মনোনয়ন নিয়ে আসে তারা বলে যে 2 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে। তো যে 2 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান মনোনয়ন কিনে নিয়ে আসে তার তো টাকা তুলতে হবে, তুলছে, আমরা তো দেখছি না। তো লুটপাট কোন পর্যায়ে গেলে এই ধরনের টাকার সরাসরি হতে পারে? যারা লুটপাট করে তারাই আরেকজনকে লুটেরা বলতে পারে। আপনারা যে গল্প শোনেন না বা অনেকে জানেন, আপনারা মুরব্বীরাই বলেছেন, আমরা সেখান থেকে শুনেছি। এক পাশে এক মুসল্লি ফজরের নামাজ পড়ার আগে তিনি নদীতে গেছেন যে গোসল করে এসে নামাজ পড়ি, আর ওই পাশে এক চোর সারের বেড়ে চুরি করে এসে সেও গোসল হয়ে গেছে, গায়ের ময়লা টয়লা খেয়েছে। চোর মনে করছে আমার মতো মনে হয় সারের বেড়ে চুরি করে এসেছে। আর এবারে মুসল্লি মনে করছে যে ও আমার মতো পরহেজগার, হয়তো এই জন্য ফজরের নামাজ আদায় করার আগে গোসল করে আরো এই ভেতরে আসছে। তো যে যেটা করে তার মনে সেটাই করতে আসে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আজকে বেনজির আহমদ, আজিজ আহমদ, এরকম হাজার হাজার আজিজ আহমদ, বেনজির আহমদ সৃষ্টি হয়েছে এই সরকারের। শুধু প্রশাসনে না, বিচার বিভাগ না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, ব্যবসায়ী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, আওয়ামী লুটেরা, মানে যে কোনো ইউনিয়ন পর্যায়ের নেতারাও আজকে টাকার পাহাড় করে দিয়েছে। এই টাকা কোথেকে আসে? এই টাকা সব লুটপাটের টাকা। একজন জনপ্রতিনিধির কোনো আইন কাম নাই, কিন্তু জনগণের পয়সা চুরি না করলে তার কোনো কিছু করার ক্ষমতা নেই, কোনো সুযোগ নেই। যা কিছু বরাদ্দ আসে, যা কিছু আসে জনগণের জন্যই সরকার। এই যে কালকের দিন পরে বাজেট পেশ করবে, 8 লক্ষ কোটি টাকার বাজেট। আমাদের সময় আমরা যে যখন 6 সালে আমরা যে লাস্ট বাজেট আমাদের সময়
৬৭,০০০ কোটি টাকার বাজেট ছিল। তা আমরা ৬৭,০০০ কোটি টাকার বাজেটে যে পরিমাণ উন্নয়ন করেছি, আজকে ৮ লক্ষ কোটি টাকার বাজেটের উন্নয়নটা কোথায় দেখান তো? এই টাকাটা কোথায় যায়? এগুলো সব এই জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, পান্ডা গুন্ডা যারা ব্যবসায়ী, লুটেরা, তাদের পকেটে যাচ্ছে না, জনগণের নামে আসছে, তারা লুটপাট করছে, জনগণের জন্য বড় কিছু খরচ করছে। এটা একটা হবে না? আজকে যেমন বেনজির আহমেদের রয়েছে, কালকে ক্ষমতার পরিবর্তন হলে আজকে যারা টাকার পাহাড় করছে, আজকে যারা মানে বাড়ি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা সময় জবাবদিহি করতে হবে না? আমি যখন এমপি ছিলাম, আমার একটা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টও ছিল না, কিন্তু 10 বছর বা 5 বছর বা 15 বছরের ব্যবধানে যদি আমার কোটি টাকা, আমি অল্পের বাড়ি যাই, বেশি যাই না, কারণ আমার ওই কোটি শুনেই তো ভয় লাগে, কোটি তো দেখি, আমি তো কোটি টাকারই মালিক হই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই টাকার উৎসটা কোথায়, একজন চেয়ারম্যান মানে 10-12 হাজার টাকা মনে হয় মান্থলি সে অনারিয়াম, একজন উপজেলার চেয়ারম্যান হয়তো 15-20 হাজার টাকা হয়তো অনারিয়াম, আমি জানি না, 25 হাজার টাকা পায়। তো সে কোটি টাকার মালিক কিভাবে হবে বলেন? একজন চেয়ারম্যান যদি 25,000 টাকা বেতন পায়, তো সে কোটি টাকার মালিক কিভাবে? কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনে নিয়ে আসে, কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করে। তো এর একটা সময় জবাবদিহি করতে হবে না? যে একটা সময় তোমার ব্যাংকে একটা অ্যাকাউন্টও ছিল না, তো তুমি 10 বছরের ব্যবধানে এই যে বাড়ি করলা, এই যে গাড়ি করলা, এই যে সম্পদ করলা, এগুলো কোত্থেকে করলে বাবা? খালি একটু হিসাব দাও। আজকে যারা বেনজির আহমেদের চাচ্ছে না, এটাকে আমরা চাচ্ছি, আমরা ধরাই দিছি, সরকারি তো বলছি, সরকারের তো দুদু বলছে সে এত সম্পদের মালিক, তার এত টাকা আছে, এত এই ব্যাংকে এত আছে, অবাকি আছে। আমরা কি জানি যে ওনার 33টা অ্যাকাউন্ট আছে? 33টা আছে, এটা জনগণের জানার কোনো সুযোগ আছে? এটা প্রকাশ করছে কে? সরকারি সংস্থা দুদুকি তো প্রকাশ করছে যে তার 33টা অ্যাকাউন্ট আছে, তার বোন নামে যে হাজার হাজার একর জমি আছে, এটাকে আমরা বলছি? এটা দুদুক তদন্ত করে পাইছে 119টা দলিলে তার এত সম্পদ রয়েছে, এত জমি রয়েছে। এটা তো আমাদের কথা। তার ঢাকায় কয়টা একদিন এসে 4টে ফ্ল্যাট কিনছে, তার মনে হলো, ইচ্ছা হলো সেই ইসের মতো আর কি, যে শখ হলো যে আমি এখান থেকে এই মুহূর্তে আরিসা যাব, আমি উড়াল দিলাম আরিসা চলে। সে আরিসা যাওয়ার সেই উড়াল দেওয়ার ব্যবস্থা যদি আমার থাকে, আমি তো দেবো নাকি? আমার যদি না থাকে আমি দিতে পারবো? 4টে ফ্ল্যাট গুলশানের মতো জায়গায় একদিনে 4টে ফ্ল্যাট কিনা, সে যে সারা জীবন বেতন পাইলো 1,92,00,000 টাকা, সে 4টে ফ্ল্যাট কিভাবে কিনলো? একটা ফ্ল্যাটের দাম কত জানেন? তাহলে এই টাকার উৎস কোথায়? সে সরকারি তো প্রকাশ করছে, দুদু প্রকাশ করার মানে তো সরকারই প্রকাশ করছে। আজিজ সাহেব যে এত সম্পদের মালিক, তার ভাইদের যে সে মুক্ত করে দিছে, তার ভাইরা ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি যাদের ফাঁসি হবে, সেই তাদেরকে এই সরকারের দিয়ে বের করে দিয়ে জেলখানাতে। এই অনৈতিক কাজ যদি সেনাবাহিনী প্রদান করতে পারে না, এ করেছে সরকার বিরোধী, আবার সরকারই সেটা প্রকাশ করছে। এই যে আনোয়ারুল আজিম, তাদের এমপি, তারাই বলছে যে মেরের টুকরো টুকরো করা হয়েছে, তাকে মেরে টুকরো টুকরো করে, মানে গরুর মাংসের মতো করে হাড় আলাদা করে করি, কিন্তু সেই লাশের টুকরো কোথায়? এই কি নাটক হচ্ছে? আজকে তার পরিবার বলছে, সোশ্যাল মিডিয়ার সবাই বলছে, বাংলাদেশ এবং ভারতের সব লোক বলছে যে একটা মানুষ যে হত্যা করছে, বলছে হত্যাকে এরা স্বীকার করছে, এইভাবে করছে, এইভাবে করছে। এই যে আমরা দেখছেন ব্যাগে করে নিয়ে যাচ্ছে, সেটা বলছে তো সে যেখানে ফেলা সেটা পাওয়া যাবে না। কয়েকদিন পরে দেখলাম, 10 দিন 12 দিন পরে দেখলাম যে এতটুকু একটা কিছু মাংস না কি তা জানি না, ছবিতে দেখালো এই পাওয়া গেছে। তারপর একটা ডিএনএ টেস্ট করা হবে, তারপরে দেখলাম আর ভাই একটা টুকরো মাংস পানির মধ্যে 10-12 দিন ফেলা রাখি, তার ওই টুকরো থাকে, হ্যাঁ, তাহলে 15 দিন পরে 10 দিন পরে সেই আস্থার টুকরোই থাকে। এই যে নাটক, এই নাটক সরকার কি যে কী করছে, আমাদের সেই বুদ্ধি নাই, বোঝারও ক্ষমতা নেই। কিন্তু ওই যে বেশি বুদ্ধি খাটাবার গেলে যেটা হয়, আর একটা সময় দেখবেন যে বুদ্ধি খাটাই থেকে যে আর কোনো বুদ্ধি কাজ আছে না, নিজেদের জালে নিজেরাই ধরা পড়ে। এবং সরকারের কিন্তু এখন সেই অবস্থা।
সরকারের প্রশাসনের উপর যেমন কোনো নিয়ন্ত্রণ নাই, প্রশাসনের যেমন কেউ তাদের কথা শোনে না, তাদের মতো করে তারা কাজ করছে। আবার তার দলীয় নেতা কর্মীরাও তার কথা শোনে না। প্রধানমন্ত্রী বললেন যে উপজেলা নির্বাচনে তার কোনো এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন দাঁড়াইতে পারবে না। কেউ কথা শুনছে? বাধ্য হয় আবার তারা আবার ফের ঘোষণা দিলেন যে ওই আত্মীয় স্বজন বলতে স্ত্রী এবং সন্তানকে বুঝাইছে। সেখানেও আমরা দেখলাম যে প্রথম ধাপের যে নির্বাচন হয়েছে সেখানে 12 জন এমপি মন্ত্রীর ছেলে মেয়ে বউ নির্বাচন করছে। তারা কি প্রধানমন্ত্রীর কথা শুনলো? সুতরাং এখন কেউ তাদের কথা শুনছে। আর এই যে আলাদিনের চেরা যারা পাইছে তারাই বাড়াইছে, এবং বলির পাঠা যারা হচ্ছে, এরকম আরও অসংখ্য বলির পাঠা হবে করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না। ইতিহাস সে কথা বলে না। সবসময় স্বৈরাচারদের এইরকম করুণ পরিণতই হয়। এইভাবে তাদের ইজ্জত সব যাবে, এবং একটা সময় তারা নিজেরাই এই যে আজকে যেমন আজিজ আহমদ এবং বেনজির আহমদকে যেমন বলির পাঠা করছে, এইরকম তাদের যারা সহযোগী আছে তাদের কিন্তু কম্পন শুরু হয়েছে। তারা সরকারের বলছে যে যাদের জন্য বেনজির আহমদ এবং আজিজ আহমদ যাদের জন্য করলো, তারাই আজকে তাদেরকে বলির পাঠা করছে। তাহলে আমরা কোথায়? আমরাও তো একসময় বলির পাঠা হবো। সুতরাং তাদের ভিতরে কম্পন শুরু হয়েছে, এবং এই যে সন্দেহ, এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই যে এবং যে যার একে বাঁচার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, এইভাবে করতে করতে দেখবেন যে একটা সময় নিজেরাই সেক্ষেত্রে আমাদের যারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং জিয়া রহমান আদর্শের সৈনিক, আমাদের শুধু ঐক্যবদ্ধ থাকতে, আমাদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে এই আন্দোলন সংগ্রামে আমরা যে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, এই পতাকাকে আমাদের উড্ডীন করে রাখতে হবে। এবং এই পতাকা নিয়েই ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমানের আহ্বানে আমরা যেভাবে 7ই জানুয়ারি নির্বাচন আমরা জনগণ তার ডাকে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যায় নাই, ইনশাল্লাহ তার ডাকেই আন্দোলন সংগ্রামে জনগণ এই সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। এবং আমাদের প্রিয় নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে 1971 সালে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, তার সেই স্বপ্ন আমাদের প্রিয় নেতা নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং তার সুযোগ্য উত্তরসূরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এই সরকারকে পরাভূত করতে বাধ্য করব, এবং এদেশে মানুষের ভোট হাতের এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করব। এই হোক আমাদের প্রিয় নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর শপথ। আমি সবশেষে আমাদের প্রিয় নেতার আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং নেখায় কামনা করে, এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সফল নেতৃত্ব দেওয়ার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন, এবং তার আরেকজন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকুকেও আল্লাহ জান্নাত দান করেন, সেই প্রার্থনা করে এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে আল্লাহ হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়